সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা রয়েছে তার এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের আরও অন্যান্য অধ্যায়ের এমসিকিউগুলা প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে অন্য অধ্যায়গুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রথম যে বহুনির্বাচনী সেটি হচ্ছে যে কোনটি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাগুলো দৈনন্দিন স্বাভাবিক কাজে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। তো 1, তারপরে 2, 3, 4, 5 এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এগুলো দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি এবং আমরা প্রথম যখন সংখ্যা শিখেছি তখন সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 0 থেকে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো সেই হিসাবে অপশন হচ্ছে 1 ঘ। 2, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে। যে সংখ্যাগুলোকে ভাঙলে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। আর মৌলিক সংখ্যাকে বিশ্লেষণ করলে দুইটি মাত্র উৎপাদক পাওয়া যায়। যেমন 1কে যদি আমরা অপশন ক ভাঙাই তাহলে 1কে 1 গুণ 1 এইভাবে লেখা যায়, কিন্তু 1 এবং 1 নিজে একই রকমের সংখ্যা। সেজন্য যদি কোনো সংখ্যাকে ভাঙলে একই সংখ্যা বারবার আসে তখন সেটাকে বলা হচ্ছে সহমৌলিক। তাহলে 1 মৌলিক সংখ্যা না, 1 হচ্ছে সহমৌলিক সংখ্যা। 2কে ভাঙলে 2 গুণ 1 অর্থাৎ 1 এবং 2 দুইটি সংখ্যা পাওয়া যায়, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 3কে ভাঙলে 3 গুণন 1 দুইটি সংখ্যা পাওয়া যায়, সেজন্য 3 হচ্ছে মৌলিক সংখ্যা। তো 2 আর 3-এর মধ্যে 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বলা হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা 2 প্রকার, মূলদ এবং অমূলদ সংখ্যা। প্রথম অধ্যায়ের শুরুর দিকে এরকম একটি চার্ট দেওয়া আছে যে বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যার যে সেট রয়েছে, পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, মানে যার মধ্যে দশমিক নেই এইরকম ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কিউ হচ্ছে মূলদ সংখ্যা, আর আর হচ্ছে বাস্তব সংখ্যা। এটা হচ্ছে স্বাভাবিক। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কি বলা হয়? এই যে এইখানে বলা আছে যে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এটা হবে পূর্ণ সংখ্যা। 6, এখানে -4 -3, এখানে এগুলা হচ্ছে নেগেটিভ সংখ্যা, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে একটু আগে বলা আছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। 6 গ। মূলদ সংখ্যা আমাদের আগে একটু চিনতে হবে মূলদ সংখ্যা কি। তো পাঠ্যবইয়ের 2য় পৃষ্ঠায় লেখা আছে যে মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়। এই ধরনের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে, যেখানে p/q হবে পূর্ণ সংখ্যা এবং q মানে হর 0 হতে পারবে না। তাহলে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং হরের মান 0 নয় এইরকম সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের √5/80 এটি কোন ধরনের সংখ্যা? তো প্রথমে আমরা 5 আর নিচে হচ্ছে 80। তো 5 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি তাহলে 16 বার যায়, উপরে 1কে রুট করলে হচ্ছে 1 আর 16কে রুট করলে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে p, এটা হচ্ছে q, p/q আকারের সংখ্যা। তো p/q আকারের সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? তো এগুলো অপশন ক্যালকুলেটরে ব্যবহার করলেই করা যায়। আমরা যদি ম্যানুয়ালি চেক করতে চাই তাহলে একটু সময় লাগবে, সেজন্য আমরা যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব, নেওয়ার পরে
আমরা এখানে √18 লিখব, তারপরে হচ্ছে ভাগ, তারপরে লিখব হচ্ছে √32 এবং এইটা দিব। তো এই ক্যালকুলেটরে 3/4 এই ভগ্নাংশ আকারে প্রকাশ হয়েছে। তো যে ক্যালকুলেটরে এইভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ হয় না সেগুলোকে এই যে শিফট, তারপরে এরকম একটা ভগ্নাংশ বাটন আছে, শিফট দেওয়ার পরে এই বাটন চাপ দিলেই এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ হবে। অর্থাৎ এটা যদি অন্য ক্যালকুলেটর হয় তাহলে শিফট প্লাস হচ্ছে এইভাবে একটা বাটন আছে, এই বাটনটা যদি প্রেস করি তাহলে ওই 3/4 এইটাকে এইভাবে লেখা আসবে। তাহলে এটা হচ্ছে 3 উপরে লব আর 4 হচ্ছে হর, তাহলে 3/4 ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেজন্য উত্তর হবে 8 ক। যদি এটা সঠিক না হয় এভাবে বাকি অপশনগুলো যাচাই করতে হবে। আর এটার ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে √18 ভাগ হলো √32। তো দুইটাকে একবারে রুট অনুযায়ী বা এটাকে ভাঙানো যায়। এটাকে যদি লিখি তাহলে 2 × 9 আর এটাকে লেখা যায় 2 × 16। তাহলে এটাকে আলাদা করলে √2 × √9, এটা √2 × √16, এটা ভাগ করলে কাটা যায়। তো √9 হচ্ছে 3 আর √16 হচ্ছে 4, তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ হয়েছে। 2/9 কোন ধরনের সংখ্যা? এটা ভগ্নাংশ আকারের সংখ্যা, এটাকে বলা হবে মূলদ সংখ্যা। 9 ক। মূলদ সংখ্যা নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। মূলদ এবং এর বিপরীত হচ্ছে অমূলদ। মূলদ বুঝলে অমূলদ সহজ, একই, শুধু উল্টা। √12/√75 কোন ধরনের সংখ্যা? তো এটা আমরা ক্যালকুলেটরে নিয়ে নিব, তারপরে লিখব √12 ভাগ √75। তো যে কোনো ক্যালকুলেটর নিয়ে আমরা এইভাবে ভাগ করব, ভাগ করার পরে এইভাবে 2/5 আসবে না, শিফট দিয়ে এইভাবে ভগ্নাংশ একটা বাটন আছে সেটা প্রেস করলে এটা আসবে হচ্ছে 2/5, এইভাবে লেখা আসবে। অর্থাৎ 2/5 হচ্ছে একটি ভগ্নাংশ, আর ভগ্নাংশ মানে হচ্ছে মূলদ। আর √12 ভাগ হচ্ছে √75। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 2 × 3 × 2 2 3, এইভাবে 3 × 6, 6 × 12, আর 75 হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 25, তাহলে 5 × 5। এটা কাটা, তাহলে দুইটা জোড়া থেকে যখন রুট করব তখন একটা 2 হবে, আর দুইটা এক জোড়া 5 থেকে যখন রুট করব তখন একটা 5 হবে, 2/5। তাহলে এটা হচ্ছে মূলদ। নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে আমরা অপশনগুলো ট্রাই করব। যেমন হচ্ছে √11, এটাকে এইভাবে আসে, কিন্তু এটা দশমিকে আসবে অন্য মডেলের ক্যালকুলেটরগুলোতে। যদি না আসে তাহলে শিফট দিয়ে সমান চাপলে উত্তর পাওয়া যাবে। এখানে কোনো সংখ্যায় কিন্তু পুনরাবৃত্তি নাই, অর্থাৎ মূলদ সংখ্যাগুলো হচ্ছে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু এটা দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে তার কোনো পুনরাবৃত্তি নাই, তার কোনো শেষ নেই, সেজন্য এটা হচ্ছে অমূলদ। তো 11 হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে √6/3, তাহলে √6 ভাগ হচ্ছে 3। তো এটা শিফট দিয়ে আমরা এটা সমান দেব। এটাও দশমিকের পরে ডিজিটগুলো কোনো মিল নেই, এটাও হচ্ছে অমূলদ, এটাও কাটা। তারপরে √8 ভাগ হচ্ছে √7, তাহলে এইভাবে আসে। আমরা শিফট দিয়ে যদি সমান দেই তাহলে দশমিকে প্রকাশ পাবো। এখানেও কিন্তু কোনো রকমের ভগ্নাংশ চিহ্ন আসে না। তারপরে √27/48, তাহলে √27 ভাগ হচ্ছে √48, তাহলে আসবে হচ্ছে 3/4। তাহলে 3/4 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আগেরগুলা কিন্তু ভগ্নাংশে পূর্ণ সংখ্যা আসে নাই, কাজে ওগুলা উত্তর দেওয়া যাবে না। 11 ঘ। তো ম্যানুয়াল হচ্ছে √27 ভাগ হলো √48। তো দুইটাকে একবারে রুটের আন্ডারে দেওয়া যায়, 27/48। তো 27কে এইভাবে লেখা যায় 3 × 3 × 3, আর 48 হলো 3 × 4 × 4। তো
তাহলে এটা কাটা, 2 জোড়া 3 থেকে রুট করলে একটা 3, তারপরে 1 জোড়া 4 আছে, সরি এটা 1 জোড়া 3 রুট করলে একটা হবে, 1 জোড়া 4 থেকে রুট করলে একটা 4, 3/4। নিচের কোনটি মূলদ সংখ্যা? এখন রুট ওভার 729 ভাগ করলে হয় 27, তার মানে 27-এর বর্গ হচ্ছে 729। যেহেতু এটার মান হচ্ছে 27, 27 একটি পূর্ণ সংখ্যা, আর প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, এই যে লেখা আছে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে উত্তর হবে ক। নিচের কোনটি মূলদ সংখ্যা? এইখানেও আমরা এই 11 নাম্বারের মতো প্রত্যেকটাকে এইভাবে ক্যালকুলেটরে যাচাই করব। তাহলে প্রথমে রুট ওভার 12 ভাগ হচ্ছে 3, তাহলে এটা এইভাবে আসে, এখানে উপরে আর নিচে কোনো কিন্তু পূর্ণ সংখ্যা নাই, তার মানে এটা হবে না। আর দশমিকে যে ক্যালকুলেটরগুলোতে আসবে সেখানে দশমিকের পরও কোনো ডিজিট পুনরাবৃত্তি হবে না অথবা কোনো শেষ হবে না। তারপরে রুট ওভার 8 ভাগ হইল 2, রুট ওভার 2 আসে কিন্তু রুট ওভার 2 তো অমূলদ। তারপরে হচ্ছে 5 ভাগ হইল রুট ওভার 5, এটাও হবে না। তারপরে রুট ওভার 18 ভাগ হইল রুট ওভার 2, এটার মান হলো 3, 3 একটি পূর্ণ সংখ্যা যা মূলদ সংখ্যাও বলা যাবে, তাহলে হচ্ছে ঘ। তাহলে রুট ওভার 18 ভাগ হইল রুট ওভার 2, তাহলে এটাকে একত্রে নিয়ে নিলে 18 ভাগ 2 কাটাকাটি করলে হচ্ছে 9, রুট ওভার 9 মানে হচ্ছে 3, এ হচ্ছে মূলদ সংখ্যা। এখন মূলদের বিপরীত হচ্ছে অমূলদ, এখানে যেটা মূলদ হবে সেটা বাদে বাকিটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে পৌনঃপুনিক দেওয়া আছে, পৌনঃপুনিক মানে হচ্ছে কোনো সংখ্যা পুনরায় আসা, যেমন 2 পৌনঃপুনিক মানে হচ্ছে 0.2 শত শত হাজার হাজার বার আসবে। তাহলে এই ধরনের পৌনঃপুনিক সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, সেহেতু এটা হচ্ছে ভুল। রুট 9/16, এখানে 9কে রুট করলে হচ্ছে 3 হয় আর 16কে করলে 4 হয়, তাহলে এটাও সঠিক নয়। তারপরে 8-এর ঘনমূল হচ্ছে 2 আর 27-এর ঘনমূল হচ্ছে 3, অর্থাৎ 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 27, এটাও সঠিক নয়। সঠিক হচ্ছে তাহলে কোনটা? 14-এর ঘ। কোনটি অমূলদ? এটা পৌনঃপুনিকের সংখ্যা মূলদ হয়, এটা বাদ। এটা সাধারণ দশমিক সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর 9কে রুট করলে হচ্ছে 3 পূর্ণ সংখ্যা যা মূলদ, তাহলে অমূলদ হচ্ছে গ। কোনটি অমূলদ? এখানে 64-এর ঘনমূল, 64-এর ঘনমূল হচ্ছে 4, কারণ 4কে কিউব করলে 64 আর 36কে রুট করলে হচ্ছে 9, তাহলে এর ভগ্নাংশ, এটা হচ্ছে মূলদ। তারপরে 32/64, এই উপরের নিচে সহ এটাকে করা যায়, তো এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 2, তাহলে উপরে 1 থাকে নিচে 2 থাকে, তাহলে 1কে রুট করলে হচ্ছে 1, নিচে 2কে রুট করলে 2, তাহলে এটা হচ্ছে অমূলদ, কারণ 1 পূর্ণ সংখ্যা এবং রুট 2 হচ্ছে অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ? একইভাবে এটা একই সেম, তাহলে এটার উত্তর মান হচ্ছে 4/9, এটা হচ্ছে মূলদ। তারপরে 8-এর ঘনমূল হচ্ছে 2 আর 27-এর ঘনমূল হচ্ছে 3, অর্থাৎ 2-এর কিউব 8, 3-এর কিউব হচ্ছে 27, এটাও মূলদ। 81/625, 81কে করলে হচ্ছে 9 আর 625কে করলে হবে রুট করলে 25, তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ হয়, তাহলে উত্তর হচ্ছে 17-এর ঘ। কোনটি অমূলদ সংখ্যা? 9কে রুট করলে হচ্ছে 3, 7কে যদি রুট করি তাহলে ক্যালকুলেটরে এইভাবে আসে রুট ওভার 7, কোনো ক্যালকুলেটরে সরাসরি দশমিক আসবে, তবে এই মডেলটা দশমিক নিয়ে আসতে হয় 2.64, তাহলে কোনো ডিজিট কিন্তু রিপিট হয় নাই, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা দশমিক সংখ্যা মূলদ হয়, আর এটা দশমিক সাধারণ দশমিক সংখ্যা, এটা মূলদ। কোনটি অমূলদ সংখ্যা? এটা হচ্ছে মূলদ, পৌনঃপুনিকের সকল কিছু মূলদ হয়, এটার মান হচ্ছে 3, 8কে রুট করলে হচ্ছে অমূলদ, কারণ এটা দশমিকের পরে অনেক ঘর থাকে এবং তার কোনো শেষ নেই। দুইটি অমূলদ সংখ্যা, যদি দুইটি অমূলদ সংখ্যা আমরা যোগ করি তাহলে যোগফল হবে অমূলদ সংখ্যা, যেমন রুট 2
একটা অমূলদ সংখ্যা, তার সাথে যদি আমরা √3 একটা অমূলদ সংখ্যা যোগ করি, তো যোগ দিলাম, তারপর হচ্ছে √3, দুইটা অমূলদ সংখ্যা যোগ করলে এত হবে। তো দশমিকে আনার জন্য আমরা এটা করলাম। এখানেও কিন্তু কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটা হচ্ছে সঠিক। আবার এখন যদি সেম দুইটা সংখ্যাকে বিয়োগ করি, তাহলে এই মানটি হবে এইরকম, এবং এটা যদি দশমিকে আনি তাহলে সেটা কিন্তু কখনো শেষ হয় না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এটা হচ্ছে তো গুণফল মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে। তাহলে গুণফলটা হচ্ছে, আমরা এখন এটাকে যদি গুণ করি তাহলে মান হয় √6। তার মানে এটাকে যদি আমরা এখন দশমিকে আনি, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে এখানে কিন্তু বলছে যে অমূলদও হতে পারে, তার মানে এটা সঠিক। তাহলে অমূলদ হতে পারে, তাহলে সেটা মূলদ হবে কিছু 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 ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে অমূলদই হয়। তাহলে উত্তর হচ্ছে সবগুলো 20-এর ঘ। এখানে বাস্তব সংখ্যার কিছু শর্ত দেওয়া আছে, যে এ বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। তার মানে এ যদি 2 হয় তাহলে বির মান হবে 4, কারণ 2-এর পরের জোড় সংখ্যা হচ্ছে 4। তাহলে প্রথম যে অপশন আছে a² + 1, আমরা যদি এটাকে বর্গ করি তাহলে হবে 4, 4 আর 1 হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে সঠিক, কারণ এটা তখন বিজোড় সংখ্যা। যদি খ অপশনটি যাচাই করি, 4-এর বর্গ হচ্ছে 16, 16 আর 2 18, যা জোড় সংখ্যা, কিন্তু প্রশ্নে চাইছে বিজোড় সংখ্যা। a² মানে 2-এর বর্গ হচ্ছে 4, জোড় সংখ্যা, বি এর মান 4 ধরছি, তাহলে 4-এর বর্গ হচ্ছে 16। তাহলে বিজোড় সংখ্যা পাওয়ার জন্য আমাদেরকে 1 যোগ করতে হবে, আর জোড় সংখ্যার বর্গ সবসময় জোড় সংখ্যা। এটা হচ্ছে সূত্র, যে জোড় সংখ্যাকে যদি বর্গ করি তাহলে সেটি জোড় সংখ্যায় হয়, আর বিজোড় সংখ্যার বর্গ হচ্ছে বিজোড় সংখ্যা। শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা, পজিটিভ বা ধনাত্মক সংখ্যা। এটা কোন ধরনের সংখ্যা? এখানে কিছু এটা নেগেটিভ সংখ্যা, এটা নেগেটিভ ভগ্নাংশ, এটা নেগেটিভ পৌনঃপুনিক, এটা নেগেটিভ অমূলদ সংখ্যা। তার মানে এটা কিন্তু ধনাত্মক সংখ্যা বলা যাবে না, তাহলে এটা হলো ভুল। ঋণাত্মক সংখ্যা, এখানে ঋণাত্মক সংখ্যা এটাই বলা যায়। স্বাভাবিক সংখ্যা না, কারণ দশমিক যুক্ত সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয় না, পূর্ণ সংখ্যার মধ্যে দশমিক থাকে না। কিন্তু এই যে এটা দশমিক সংখ্যা, এটা দশমিক, এটা দশমিক, তাহলে এটার ভুল। উত্তর হচ্ছে 23-এর খ। বাস্তব সংখ্যার ক্ষেত্রে √144 হচ্ছে অমূলদ সংখ্যা। √144, এটার মান হচ্ছে 12, 12 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা, তার মানে এটা হলো ভুল। তাহলে 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। PQ দুইটি পূর্ণ সংখ্যা হলে p² + q² এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? তাহলে পূর্ণ সংখ্যা, তো দুইটার বর্গের সাথে আমরা এটা পূর্ণবর্গ করতে গেলে যেটা লাগবে, যে p² আছে আর হচ্ছে q² আছে। তো পূর্ণবর্গ হইতে গেলে আমাদের কি লাগবে? সূত্র হচ্ছে 2ab। তাহলে তখন এটাকে লেখা যায় a + b তার হোল স্কয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে মাঝখানে লাগবে কত? যে 2pq, এটা যোগ করা লাগবে বা এটা বিয়োগ করা লাগবে। যেহেতু +2pq নাই কোনো অপশনে, তাই উত্তর হবে তখন মাইনাস, কারণ এটা যদি মাইনাস দেই তাহলে সূত্রটা হতো p - q তার হোল স্কয়ার। 26, এর মান √3, বির মান √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখন √3 আর √12 দুইটি কিন্তু অমূলদ। আমরা জানি যে যোগফল হচ্ছে অমূলদ সংখ্যা। একটু আগে আমাদের যে 20 করা হয়েছে সেটা অনুযায়ী যোগফল এটা হচ্ছে অমূলদ। তাহলে এটা হচ্ছে সঠিক, 26-এর ক। আর এই দুটার গুণফল হচ্ছে √3 × √12 মানে √36, যার মান হচ্ছে 36, মানে মূলদ সংখ্যা। এটার ভাগ করলেও এটা আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ হবে, যেমন √3 ভাগ হলো √12, তাহলে √3/12, তো কাটাকাটি করলে 4, উপরে হচ্ছে 1, 1/2, তাহলে এটা হলো ভগ্নাংশ, তাহলে এটা মূলদ। আবার যদি এটা উল্টা করি তাহলে 12 উপরে 3 নিচে, তাহলে কাটাকাটি করলে 4 থাকে, 4কে রুট করলে 2, তার মানে এটা পূর্ণ সংখ্যা, এটা মূলদ। তাহলে এটা এবং এটা হচ্ছে ভুল। তো 24-এর যে 20-এর যে 3 নম্বর অপশন ছিল, গুণফল মূলদ হতে পারে অমূলদ হতে পারে, এই যে এটা হচ্ছে তার এক্সাম্পল। 27, ABC এর ক্ষেত্রে AB
উভয়ই ধনাত্মক সংখ্যা, যেখানে এ বি থেকে বড়, সি হচ্ছে নেগেটিভ সংখ্যা। তো আমরা জানি নেগেটিভ সংখ্যা দ্বারা যখন আমরা কোনো সংখ্যাকে গুণ করব, তাহলে এ ইজ গ্রেটার দেন বি, সি হচ্ছে নেগেটিভ, যখন সি দিয়ে গুণ করব তখন অসমতার মুখ পরিবর্তন হবে। তাহলে তখন এই দিকটা এইদিকে ছিল ফাঁকা, এর দিকে, এখন এর দিকে হবে চোখা, তাহলে এ সি লেস দেন বিসি। তাহলে উত্তর হবে তখন গ, 27-এর গ। 28, এ বি সি বাস্তব সংখ্যা হলে এ বি এর থেকে ছোট। তো আমরা যদি ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অসমতার মুখ কোনো পরিবর্তন হবে না, হবে নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে। এখানে সি নেগেটিভ ছিল 27-এ, কিন্তু এখন সি বলছে ধনাত্মক সংখ্যা, তাহলে এ সি লেস দেন হবে বিসি, এ সি লেস দেন বিসি, তার মানে এটা সত্য। আবার সি যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে অসমতার মুখ পরিবর্তন হবে, যখন নেগেটিভ তখন এ সি ইজ গ্রেটার দেন হবে বিসি, তাহলে এটাও হলো সত্য। আর উভয় পাশে ধনাত্মক সংখ্যা দিয়ে যদি যোগ করি তাহলে এ লেস দেন বি, তাহলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, কারণ সি হচ্ছে ধনাত্মক, সেক্ষেত্রে এটাও সঠিক। 28-এর সবগুলো। আর এগুলা পারার জন্য এখানে বাস্তব সংখ্যার গুণন এবং যোগ প্রক্রিয়ার মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে, এগুলাকে আমাদের দেখে নিতে হবে। যেমন এই যে এখানে দেওয়া আছে যে এ বি থেকে ছোট হলে এটা হবে যখন সি ধনাত্মক, আর যদি এটা বড় হয় তখন নেগেটিভ, তার মানে অসমতার মুখটা পরিবর্তন হবে। তারপরে এই যে এগুলা থেকেও আমরা অনেকগুলা শর্ত, মানে এগুলা থেকে মূলত বহুপদী যে বহু নির্বাচনী সেগুলো এসে থাকে। 29, এখানে 0.0025 বর্গমূল কোন ধরনের সংখ্যা? তো এটাকে বর্গমূল করতে হবে, এজন্য আমরা ক্যালকুলেটরে চলে যাব। 0.0025 এটাকে আমরা করলে 1/20, যদি দশমিকে অনেক ক্যালকুলেটরে এইভাবে আসবে 0.05, তাহলে এটা হচ্ছে একটি দশমিক সংখ্যা, তাহলে এটার মান হচ্ছে 0.05। এখন অপশন ক হচ্ছে আবৃত দশমিক, মানে এটা পৌনঃপুনিক থাকবে না। অনাবৃত অসীম, না এটা অসীম না, এটা সসীম, তাহলে অসীম দশমিক না, এটা হলো সসীম দশমিক, অর্থাৎ ডিজিট হচ্ছে দশমিকের পরে 2 ঘর, তাই হলো সসীম। আর দশমিকের বিন্দুর জন্য এটা হলো দশমিক, সসীম দশমিক। এত সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? 3 দশমিক পর্যন্ত যদি আমরা স্থান নির্ণয় করি তাহলে পরবর্তী চতুর্থ ঘর হচ্ছে 7। তো আমরা জানি 5 থেকে 9 পর্যন্ত হইলে 5 বা তার বেশি যদি ডিজিট থাকে তাহলে পূর্বের ঘরে 1 বাড়াই লিখতে হয়। তো 999 999কে যদি আমরা 1 বাড়াই তাহলে হবে 1000, তাহলে তখন সেটা হবে কো। এত এর আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি? এটাকে প্রথমে সমস্ত ভাঙাইতে হবে, তাহলে 3 সমস্ত 2/3, তাহলে আর গুণ গুণ করলে হচ্ছে উপরে 3 তিরিখে 9, আর 2 যোগ করলে হচ্ছে 11, 11/3। তো এটাকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করব, তাহলে 11/3 এটাকে যদি ভাগ করি তাহলে 3 বার যায়, তাহলে হচ্ছে 9, 2, এটা দশমিক দিলে এখানে একটা শূন্য দিতে পারবো, এটা 6 বার যায়, 3 6 18, তারপর হচ্ছে 2, তারপরে শূন্য দিতে পারবো, তারপরে 6 18 2, এভাবে করে বারবার 6 আসবে। তাহলে এখানে দশমিকের পরে 6 ডিজিটটা বারবার আসতেছে, এজন্য 6 হলো পূর্ণপুনিক, তাহলে গ 31-এর গ। আর ক্যালকুলেটরে এটা করার জন্য আমরা উপরে 11 লিখবো, 11/2, তাহলে হচ্ছে এইরকম। তাহলে এটাকে শিফট দিয়ে যদি সমান দেই, না দুঃখিত ভুল হয়েছে, এটা 11/3, তাহলে শিফট দিয়ে এটা সমান চাপলে উত্তর হবে এত, মানে 3.666, অর্থাৎ 6 পুনরায় আসবে, তাহলে 3.6 পৌনঃপুনিক। এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ ভগ্নাংশে নিচের কোনটি? এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আর একটা হচ্ছে অপশন যাচাই করা। তো ম্যানুয়াল পদ্ধতি আমরা শেখাবো। প্রথমে 2.34, অর্থাৎ এটার মানে হচ্ছে 2.34, এখানে 4টা হাজার হাজার বার আসবে, মানে অসীম বার আসবে, তাহলে বারবার 4 আসবে, এজন্য 4 হচ্ছে পৌনঃপুনিক, অসংখ্য বার আসবে। তো এটাকে আমরা প্রথমে
সকল বিন্দু বাদ দিয়ে লিখব। সকল বিন্দু বাদ দিয়ে লিখলে 2 3 4। এখন বাদ দিতে হবে পৌনঃপুনিকের যে ঘর ছিল 4, এইটা বাদে বাকি যে ডিজিট আছে অর্থাৎ 2 3 23 বাদ দিতে হবে। তারপরে ভাগ করতে হবে পৌনঃপুনিকের ঘর যতগুলো ততগুলো 9। এখানে 4 হচ্ছে একটা, এজন্য একটা 9, আর বাকি যে 3 সেটাকে বলা হয় অনাবৃত, মানে হচ্ছে খোলা। অনাবৃত ঘর হচ্ছে 3, একটা ডিজিট, এজন্য একটা শূন্য বসবে। অর্থাৎ যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9, যতগুলো অনাবৃত সংখ্যা এটা হচ্ছে অনাবৃত, ততগুলো শূন্য। এখন 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 2 গেলে 1 2, নিচে হচ্ছে 90। তাহলে 211 ভাগ হলো 90 হচ্ছে এটা উত্তর। এখন আসি ক্যালকুলেটর পদ্ধতি। ক্যালকুলেটর করার জন্য জাস্ট আমরা দেখব যে এই রকম সংখ্যাটা কোন ক্ষেত্রে আসে, অর্থাৎ 4 বারবার আসে, সেটাই হচ্ছে উত্তর। সেক্ষেত্রে আমরা প্রথম যে অপশনটি আছে 211 ভাগ হচ্ছে 90 মানে 900, এটা ট্রাই করব। দশমিকে সরাসরি ক্যালকুলেটরে আসবে। এখানে দেখা যাচ্ছে যে এই যে 2 দশমিকের পরে চলে গেছে, তার মানে এটা হচ্ছে ভুল। এখন আমরা এটাকে একটা শূন্য কমায় দিয়ে 90 দিয়ে ভাগ করব। তাহলে শিফট সমান দিলে ওই যে 2.344 অনেকবার আসতেছে, তার মানে এই খ অপশনটি যাচাই করলে এটা পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে খ। একইভাবে 33 নাম্বার, এখানে 3 উপরে ফুটা আসছে পৌনঃপুনিক, তার মানে 3 অনেকবার আসবে। এখন আমরা অপশনগুলো যাচাই করব। অপশন ক 53 ভাগ হলো 90, তাহলে এখানে 5 এর পরে 8 বারবার আসতেছে, কিন্তু আসতে হবে 3, তাহলে অপশন ক কাটা। অপশন খ 50 ভাগ 90, তাহলে 50 ভাগ হলো 90, 5/9। তো এটা হচ্ছে এই যে 5 বারবার আসতেছে, কিন্তু 3 আসতেছে না। তা এটা যাচাই করব না, কারণ 10 দিয়ে এগুলা পৌনঃপুনিক আসে না, এটা হলো সাধারণ দশমিক ভগ্নাংশ, এটা হলো সসীম। কিন্তু পৌনঃপুনিকের গড়গুলোকে বলা হয় অসীম অমূলদ, মূলদ কিন্তু অসীম, আর এগুলো হলো সসীম মূলদ। তাহলে 24 ভাগ 45, তাহলে এই যে 5333, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ। একইভাবে এটা এখানে 1.43, 4 এর পরে ফুটা 3 এর পরে ফুটা আছে, তাহলে 1.4343 বারবার 43 বারবার আসবে। তাহলে অপশন ক আমরা যাচাই করব যে 142 ভাগ হচ্ছে 99। তাহলে যেগুলাতে দশমিক আসে সেগুলো সরাসরি এইভাবে আসবে, যেমন 43434343, তার মানে উত্তর হবে তখন ক। একইভাবে 35 হচ্ছে 45, 45 বারবার আসবে, তাহলে 41 ভাগ হলো 90, তাহলে এখানে 5 বারবার আসতেছে, তার মানে 4 কিন্তু বারবার আসতেছে না, শুধু 5 বারবার আসতেছে, তাহলে এটা হলো ভুল। খ অপশনটি হলো 5/11, তাহলে 5 ভাগ 11, এটার উত্তর যদি দশমিকে করি তাহলে 454545, তাহলে উত্তর হচ্ছে 35-এর খ। এখানে 3 বারবার আসবে, 33 বারবার যদি আসে তাহলে এটা হচ্ছে এইভাবে আছে 33, তো 33 না বললে তো 3 বলা যেত, তাহলে 3 বারবার আসবে। তাই এই অপশনটি হচ্ছে কাটা, কারণ নিচে 10 এগুলা দিয়ে পৌনঃপুনিক সংখ্যাগুলাকে যাচাই করে সময় নষ্ট করার প্রয়োজন নেই, কারণ সেটা হচ্ছে সসীম ভগ্নাংশ, আর এটা হচ্ছে অসীম ভগ্নাংশ। 33 ভাগ হচ্ছে 90, তাহলে 366 মিলতেছে না, 3 আসতে হবে, তাহলে 3 ভাগ 99, এই যে এটা। তাহলে অপশন গ 33 ভাগ 99, এটা উত্তর পাওয়া গেছে। একইভাবে এখানে শুধু 3 বারবার আসবে, তাহলে সেটা হলো 0.83 বারবার আসবে, অর্থাৎ এইভাবে আসবে। তাহলে প্রথম অপশন হলো 5 ভাগ 6, এই যে 83333 আসতেছে, তাহলে উত্তর হচ্ছে 37-এর ক। একইভাবে এখানে 5 বারবার আসবে, তাহলে সামনেও 5 আছে, এটাও আবার বারবার আসলে আসল কথা হলো 0.555, এইভাবে বারবার আসবে। তাহলে প্রথম অপশনটি হচ্ছে 5/9,
তাহলে আমরা 5/9, তাহলে 5 বারবার আসতেছে, তাহলে উত্তর হচ্ছে 38-এর ক। তারপরে হচ্ছে এখানে 2 বারবার আসবে, অর্থাৎ 3.2 পৌনঃপুনিক, তো 2 বারবার আসবে শুধু, অর্থাৎ দশমিকের পরের ডিজিটে বারবার আসে। তাহলে এখানে আমরা এই সামনে 3 না ব্যবহার করে আমরা শুধু 1/3 ব্যবহার করি, কারণ এই 3 মানে হচ্ছে এই যে সামনে দশমিকের আগে 3 আছে সেটা, প্রত্যেকটা সামনে 3 আছে, এটা যাচাই করব না, আমরা 1/3 এটুক যাচাই করি। তাহলে 1/3, তাহলে এটার মান হচ্ছে 0.333, কিন্তু আসতে হবে 2, তাহলে 2/9, এই যে 2 বারবার আসবে, তাহলে এটা হলো 3 আসবে, আর এটা থেকে শুধু 2 পৌনঃপুনিক আসবে, তাহলে উত্তর হচ্ছে 39-এর খ। 40 নাম্বার, এখানে হচ্ছে 2 বারবার আসবে, অর্থাৎ 0.01, 2 বারবার আসবে। তো প্রথমে আমরা 11/900, তাহলে এই যে 0.1222 বারবার আসতেছে, উত্তর হচ্ছে 41-এর ক। এগুলো ক্যালকুলেটরে করা যায়, সেক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে, আগে আমরা নর্মাল ম্যানুয়ালি শিখাই, এগুলাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক, এটা হলো সমস্ত বিন্দু বাদ দিয়ে লিখতে হবে 3, তারপরে এই পৌনঃপুনিকের যে ডিজিট আছে 3, এটা বাদে বাকি সংখ্যা বাদ দিতে হবে, বাকি সংখ্যা বলতে 0ই আছে, আর ভাগ করতে হবে 90 এগুলা দ্বারা। পৌনঃপুনিকের ঘর একটা 9, আর কোনো ঘর খালি নাই, দশমিকের পর শুধু 3 আছে, এই জন্য শুধু 9ই বসবে। একইভাবে এটাও 6 - 0, নিচে হচ্ছে 9, তাহলে 3/9 ইন্টু 6/9, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে 3 দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 2, তাহলে 2/9। এখন 2/9 ক্যালকুলেটরে কত হবে? 2/9, তারপরে দশমিকে বানাইলে 0.2222, অর্থাৎ 2 বারবার আসবে, তাহলে উত্তর হচ্ছে 41-এর খ। বাকিগুলো আমরা ক্যালকুলেটরে দেখাই। এখানে 0.13 পৌনঃপুনিক, অর্থাৎ 3 বারবার আসবে, তো এখানে মাঝখানে প্লাস আছে, এটা প্লাস না, এটা ভাগ হবে, এটা হলো ভাগ চিহ্ন হবে, কারণ এখানে হচ্ছে গুণ আর ভাগ এই দুইটাই দেওয়া থাকে, তাই প্লাস মাইনাস এগুলা প্রিন্টিং মিস্টেক। তাহলে আমরা 0.1, এখানে 3 পৌনঃপুনিক আছে, মানে 3 অনেকবার লিখবো, একবারে ডিসপ্লে ভর্তি করব, তারপরে ভাগ চিহ্ন দিব 0.3, তাহলে 0.3ও এমন বার লিখবো যাতে সেটা ডিসপ্লে পুরো ভর্তি হয়ে যায়, তারপরে সমান দিব, সমান দিলে পাওয়া যাবে কত? 2/5। এখন এটা যদি 2/5 আকারে না আসে, তাহলে ভগ্নাংশ আকারে আনার জন্য শিফট দিয়ে আমরা এটা চাপবো, তাহলে 2/5 আসবে, উত্তর হচ্ছে 2/5, 42-এর খ। একইভাবে 43 নম্বরের জন্য আমরা 18 বারবার লিখবো, তাহলে 42.18 এতবার লিখবো যাতে সেটা ডিসপ্লে ভর্তি হয়। বেশি লিখলে ক্ষতি নাই, ভালো। তারপরে ইন্টু 0.28কে অসংখ্যবার লিখবো, তারপরে সমান দেব, আমাদের মান আস্তে আস্তে হইলো এত, তাহলে এইটাকে দশমিকে আনার জন্য শিফট দিয়ে এটা চাপবো, তাহলে উত্তর পাওয়া গেছে 58, মানে 58 বারবার আসতেছে নাকি 85 বারবার আসতেছে, আমাদের দেখতে হবে যে কোনটা দশমিক থেকে কাছে হয়। 85 হচ্ছে দশমিকের 1 ঘর পর থেকে হয়, আর যদি 58 ধরি তাহলে দশমিকের পর 2 ঘর পর থেকে হয়, কিন্তু নিয়ম হচ্ছে যেটা দশমিক থেকে কাছে, অর্থাৎ 85 বারবার আসবে, তাহলে 85-র উপরে পৌনঃপুনিক হবে, তাহলে সেই হিসেবে উত্তর হচ্ছে 43-এর খ। 44 নাম্বার, এখানে 3-র উপরে কিন্তু কোনো পৌনঃপুনিক নাই, কিন্তু 6-এর উপর পৌনঃপুনিক আছে, তো আমাদের 0.3 এটা বারবার লেখা যাবে না, কারণ পৌনঃপুনিক নাই, আর 0.6 অনেকবার আছে, একবার ডিসপ্লে ভর্তি করতে হবে, সমান, এটা হলো 1/5, এটা ভগ্নাংশে আছে, দশমিক আনার জন্য আমরা এটা দিব 0.2, উত্তর হচ্ছে গ।
একইভাবে পরেরটা 0.4 অসংখ্যবার আসবে ইন্টু 0.3 অনেকবার আসবে, তাহলে 4/27 আসলো। তো শিফট দিয়ে আমরা যদি আমাদের ভগ্নাংশ বাটন দিই তাহলে দশমিকে হবে, আর আমরা এখানে সমান দেব, তাহলে এখানে 148 বারবার আসতেছে, তাহলে 148 বারবার আসলে হচ্ছে এই যেটা